আগস্টে শুরু হবে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, জানালেন প্রসিকিউটর। আওয়ামী লীগকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তাকারীরাও অপরাধী, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে। এনসিপির জুলাই পদযাত্রা এখন বগুড়ায়। হত্যার বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয়, বললেন নাহিদ। যেন তেন ভোট চায় না জনগণ, কুমিল্লার পথসভায় জামায়াতে আমির। বিগত সরকারের আমলে নিয়ন্ত্রিত ছিলেন সাংবাদিকরা, বিজেসির অনুষ্ঠানে প্রেস সচিবের মন্তব্য। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের আশ্বাস। আমরা চাই যেন সবাই একটা উন্নত পরিবেশে ফেয়ার ছাড়া আমরা জার্নালিজম করি, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। কুমিল্লায় একই পরিবারের ৩ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৮, ইউপি চেয়ারম্যান সহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা। মজুরি বৈষম্যের শিকার নারী কৃষকরা, পাচ্ছেন না সঠিক মূল্যায়ন ও টাকা, দিনের পর দিন নেই জবাবদিহিতা। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল গঠনের জোরালো ইঙ্গিত ধনকুবের ইলন মাস্কের। নাম হতে পারে আমেরিকা পার্টি, জানাতে চান বিদ্যমান দুদলকে চ্যালেঞ্জ। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগস্টের শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এর আগে জুলাইয়ের ১ তারিখ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয় ট্রাইব্যুনালে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ সহ ৫টি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রংপুরের আবু সাঈদের হত্যা থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সবগুলোর সুপিরিয়র কমান্ড হিসেবে দেখানো হয়েছে শেখ হাসিনাকে। শুনানি শেষে অভিযোগ গঠন হলে আগস্টেই সাক্ষ্য গ্রহণ শুরুর কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি আরও জানান, রামপুরায় কার্নিশে ঝুলন্ত আমির হোসেনকে গুলি ছোড়ার ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। দ্রুতই প্রতিবেদন দেয়া হবে ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল, অপরাধ ট্রাইব্যুনালেও তাদের বিচারের সুযোগ আছে, এমনটা জানিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মানবতা বিরোধী অপরাধে জড়িত এই দলের নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই চেতনা বাস্তবায়ন বিষয়ক বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিতর্ক ও আলোচনায় উঠে আসে সারা দেশে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ার নেতিবাচক প্রভাবের কথাও। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থাপন করেন জুলাই চেতনা বাস্তবায়নের দায়িত্ব নাগরিক সমাজের নাকি সরকারের। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন, মব সন্ত্রাস জুলাই চেতনার পরিপন্থী। জুলাই আন্দোলনে দেশের জনগণের বুকে গুলি চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করায় আওয়ামী লীগের সমালোচনা করেন তিনি। মব কালচার কিন্তু আমাদের শঙ্কিত করে। নির্বাচনের মাঠে নির্বাচনী প্রচার প্রচারণায় যখন একজন নির্বাচনী প্রচার প্রচারণা করতে যাবেন, আরেকজনকে সেখানে হামলা করে কিনা, আমাদের এই মব কালচার সংস্কৃতি গত বেশ কয়েকদিনে আমাদেরকে শঙ্কিত করে তুলেছে। আইন নিজের হাতে তুলে নেবার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু আমাদেরকে নানাভাবে শঙ্কা তৈরি করেছে। আয়োজনে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, আওয়ামী লীগের এখন আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, তাদের রাজনীতিতে ফিরে আসারও সুযোগ নেই। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। খুন করেছেন, গুম করেছেন এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ,
আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে ফিরে আসার যে কোনো অপতৎপরতা বাংলাদেশের নাগরিকগণ এখনও মোকাবেলা করার ক্ষমতা এবং শক্তি রাখে বলে আমি বিশ্বাস করি। সারা দেশে ছড়িয়ে পড়া মব সন্ত্রাসের সমালোচনাও করেন অ্যাটর্নি জেনারেল। এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই বিপ্লবের সাথে চাই না। মব সন্ত্রাসের শিকার হতে হয়েছে, আমরা এটা কখনোই কামনা করি না। এটা আমাদের সমস্ত অর্জনকে ম্লান করতে পারে, ভুলুণ্ঠিত করতে পারে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। বিতর্ক অনুষ্ঠানে বিজয়ী হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আগে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার বিচার ও মৌলিক সংস্কার, তারপর নির্বাচন। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার ৫ম দিনের কর্মসূচিতে এই মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় নাহিদ ইসলাম বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হলেও দ্রুত দেয়া উচিত রূপরেখা। জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে দেশের সংস্কার নিশ্চিতের তাগিদও দেন নাহিদ। পরে সেখান থেকে সাতমাথার মুক্তমঞ্চে পথসভায় যোগ দেয় এনসিপি নেতারা। তারপর শিবগঞ্জেও গণসংযোগ করবেন তারা। এরপর জয়পুরহাটে পথসভা শেষ করে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেবে এনসিপির গাড়িবহর। কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার সংস্কার, তারপরে নির্বাচন। এবং বিচার বলতেছে তারা হয়তো দেরি হবে, অনেক সময় লাগে, কিন্তু বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে এবং বিচারের রোডম্যাপ দিতে হবে। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহরের সাথে আছেন আমাদের সহকর্মী মেহেরুল সুজন, আমরা তার কাছে যাচ্ছি। সুজন, পথসভা এখন কোন পর্যায়ে রয়েছে আর গণসংযোগে কি কি বলছেন এনসিপির নেতারা? লোপা, এই মুহূর্তে আমরা এনসিপির যে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রার গাড়ি বহরে রয়েছি। আপনি নিশ্চয়ই আমাদের ক্যামেরা পার্সনের চোখে দেখতে পাচ্ছেন যে এনসিপির কেন্দ্রীয় নেতারা বগুড়া শহরে তাদের যে পথসভা, যে পদযাত্রা, সেটি শেষ করে তারা কিন্তু এখন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছেন। সেখানে তাদের একটি পথসভা রয়েছে, সেই পথসভায় যোগ দেবেন তারা। এবং এই বহরে কিন্তু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক অর্থাৎ নাহিদ ইসলাম রয়েছে, সার্জিস আলম রয়েছেন, আক্তার হোসেন যিনি এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব তিনি রয়েছেন, পাশাপাশি ডাক্তার তাসলিম জারা যিনি এনসিপির আরেকজন কেন্দ্রীয় নেতা তিনিও রয়েছেন। কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় নেতারা সবাই মিলে কিন্তু এই মুহূর্তে তারা বগুড়ার মোকামতলা বন্দরের দিকে যাচ্ছেন এবং সেখানে এনসিপির একটি পথসভা রয়েছে। সেই পথসভা শেষ করে মোকামতলা বন্দর থেকে তারা যাবেন শিবগঞ্জের শেষ প্রান্ত অর্থাৎ বগুড়া জেলার শেষ প্রান্ত কিচক বন্দরে যাবেন তারা এবং সেই বন্দরে আরেকটি পথসভা করবেন। সেই পথসভা শেষ করে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির এই যে পদযাত্রা, জুলাই পদযাত্রা, সেই পদযাত্রাটি বগুড়ার অংশ শেষ করে জয়পুরহাট জেলায় তাদের যাবার কথা রয়েছে এবং বিকেল নাগাদ জয়পুরহাটে তারা একটি পথসভা করবেন। সেটি শেষ করে তারা সন্ধ্যা নাগাদ এই গাড়িবহর নিয়ে, এই পদযাত্রা নিয়ে এনসিপির নেতাকর্মীদের তাদের কিন্তু নওগাঁয় পৌঁছার কথা রয়েছে। আর সকাল থেকে কিন্তু নাহিদ ইসলাম যিনি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক তিনি কিন্তু বগুড়ার যে 17 জন শহীদ ছিলেন তাদের যে পরিবারের সদস্যরা রয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং বগুড়ার কেন্দ্রস্থল সাতমাথায় যে সমাবেশটি হয়েছে সেই সমাবেশে বক্তব্যে নাহিদ ইসলাম কিন্তু স্পষ্ট করে আরও একবার বলেছেন যে আগে সংস্কার হতে হবে। শেখ হাসিনার আমলের যত খুন, গুম এবং নির্যাতন চলেছে মানুষের উপরে সেগুলোর বিচার হতে হবে, তারপরে সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। এই দাবিটি, এই বক্তব্যই কিন্তু বারবার নাহিদ ইসলাম এবং সার্জিস আলম কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন এনসিপির তারা কিন্তু এই বক্তব্যগুলো দিচ্ছেন। এবং লোপা, যেমনটি বলছিলাম যে আমরা এখনও গাড়িবহরে রয়েছি, এনসিপির গাড়িবহরে, এবং তারা কিন্তু এই পদযাত্রাটি নিয়ে বগুড়ার মোকামতলা এলাকায় যাচ্ছেন। সেখানে একটি পথসভায় কিছুক্ষণের মধ্যেই নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা বক্তব্য দেবেন। লোপা, সুজন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, জনগণ আর যেনতেন ভোট চায় না, এমনটাই বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে যাওয়ার পথে সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় আয়োজিত পথসভায় একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, বিভিন্ন জায়গায় রাজনীতির নামে চাঁদাবাজি, লুটপাট লক্ষ্য করা যাচ্ছে। হুঁশিয়ারি দেন, দুর্বৃত্তরা যদি নিজেদের না সামলায় তাহলে জনগণই ব্যবস্থা নেবে। এ সময় নতুন কিংবা পুরাতন যে কোনো ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডাক্তার শফিক। আমরা যেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকৃপার উন্মাদ আমরা লক্ষ্য করছি, দলগুলোকে বলবো সাবধান হন, নিজেদেরকে সামলান। গত 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে, এমনটা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে ডেইলি স্টার ভবনে বিজেসির পর্যালোচনা ও মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের সাংবাদিকরা বিগত সরকার আমলে নিয়ন্ত্রিত ছিলেন। এই নিয়ন্ত্রণ থেকে বের হতে স্বাধীন সাংবাদিকতা করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। প্রেস সচিব জানান, কোনো এজেন্সি যেন গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাধীন গণমাধ্যমে সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে না এমন দাবিও করেন শফিকুল আলম। সাংবাদিকদের ন্যূনতম 30,000 টাকা বেতন করার কথাও বলেন তিনি। সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়েছে বিজেসি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের 4 মাস পরও এ নিয়ে অগ্রগতি নেই অভিযোগ সংগঠনটির। বাংলাদেশের জার্নালিজম আমরা চাই যে আরও বেটার জায়গায় যাক। আমরা চাই যে সবাই, আমি নিজেও তো আবার জার্নালিজমে ফিরতে হবে, আমরা চাই যেন সবাই একটা উন্নত পরিবেশে ফেয়ার ছাড়া আমরা জার্নালিজম করি। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং এইটার জন্যই আমাদের এত কাজ। কুমিল্লার মুরাদনগরে মা, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ 63 জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতদের পরিবার। এতে নাম উল্লেখ আছে 38 জনের, বাকিরা অজ্ঞাত। মামলায় পরিকল্পিতভাবে পরিবারটির বিপক্ষে জনরোষকে উস্কে দেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে ইউপি সদস্য বাচ্চু মিয়া সহ 5 আসামিকে, আটক 3 জন। এদিকে সে ঘটনার দগদগে ক্ষত এখনো শুকায়নি। আসলে কি ঘটেছিল সেদিন? খোকন চৌধুরীকে সাথে নিয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, আর ছবি তুলেছেন SRS আলী। 3 জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনাস্থল এই 6তলা বাড়ি। এখানকার এক ভাড়াটিয়ার ভাষ্য, ঘটনার দিন সকালে বাগবিতণ্ডা চলছিল। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। এরা সিলেসিলি করতেছে, সিলেসিলি করার মধ্যে মেম্বারের গায়ের মধ্যে কলারের মধ্যে ধরার পরে সবাই উঠে দাঁড়ায় গেছে। দাঁড়াচ্ছে এরও কয়েকটা চড়তাপড় দিছে, চতুর্দিকে মানুষ ঘেরাও করে রাখছে, এরকম শব্দ পাইতেছি, সিলাসিলি করতেছে। তো তোমরা তাড়াতাড়ি বাইরে বলে আর এনে আমি গেট থেকে বাইরে জানালা সাইডে গেছি। তখন আমি নিচে দেখি যে রুবি খালার লাশ পড়ে রয়েছে। বৃহস্পতিবার করইবাড়িতে সংঘবদ্ধ পিটুনিতে নিহত রুবি আক্তার, মেয়ে জোনাকি ও ছেলে রাসেল মিয়া। রাসেলের স্ত্রীর অভিযোগ, আগের রাতেই পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। তার দাবি, ঘটনার পরিকল্পনা ও সূত্রপাত অন্তত 24 ঘন্টা আগে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ, তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য বাচ্চু মিয়া ও বাসিরকে উস্কে দেন মব তৈরি করে হত্যার জন্য। আমরা জানতে চাই তার বক্তব্য। আমি এটা বলছি, আমার মনে আছে 4-5 বার আমি এই কথাটা উচ্চারণ করছি যে আপনারা আইন কিন্তু কেউ হাতে নেওয়ার অধিকার নাই, কেউ নেবেন না। আমি অন্যায় করি, আমার প্রশাসনের সহযোগিতা দিন, প্রশাসনের হাতে সোপর্দ করেন। আমি যদি অন্যায় করি, গ্রামে অসামাজিক কাজ করে আপনার গ্রামবাসী তাদের প্রতিহত করে প্রশাসনের সহযোগিতা নেন, প্রশাসনকে সহযোগিতা করেন, কিন্তু এই আইন কেউ আপনি একটা টাচ করার ক্ষমতা কেউ নেই। কুমিল্লার মুরাদনগরে এই ঘটনার কয়েকদিন আগে ধর্ষণকাণ্ড আর নানা অপপ্রচার নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় সারা দেশে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরেকটি নৃশংস ঘটনায় থমথমে এলাকা। পরপর এমন ঘটনার পেছনে অন্য কোনো রহস্য বা ষড়যন্ত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছেন তারা। ভিকটিম তার বড় মেয়ে মামলা করেছেন এবং এজাহার দিয়েছেন এবং মামলা হয়েছে। বাবুল মিয়া এবং সবির মিয়া 2 জন আসামি গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। পুলিশ বলছে, রুবি আক্তারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে, তবু এ ধরনের মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য।
অপরাধ করে কেউ যদি পার পায় তবে এর বিচার কি হবে জনতার হাতে? খুন কি তখন জায়েজ হয়ে যায়? এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে। কুমিল্লার মুরাদনগর থেকে রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে বাসার আশপাশে বা কোথাও যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে নগরবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। সকালে রাজধানীর পুরান ঢাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এই আহ্বান জানান তিনি। বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের কাজ নজরদারি করতে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক আরও জানান, ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে। ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হওয়ার তাগিদ দেন এলজিআরডি সচিব রেজাউল মাকসুদ জিহাদি। তিনি জানান, শহর আবর্জনা মুক্ত করতে প্রতিনিয়ত এ ধরনের অভিযান চালানো হবে। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দক্ষিণ ঢাকাবাসীকে একটি বার্তা দিতে চাই যে আপনারা নিজের আঙ্গিনা নিজে পরিষ্কার রাখবেন এবং বাড়িতে কোনো জায়গায় কোনো পাত্রে যেন পানি জমে না থাকে 3 দিনের বেশি, সেটা আপনারা ইনশিওর করবেন। আমরা হসপিটালগুলোতে ডেঙ্গুর রোগী পাচ্ছি, তো এ বিষয়ে আপনারা সচেতন থাকবেন। 24-এর কোটা আন্দোলনে দাবি আদায়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কৌশল নিয়েছিলেন আন্দোলনকারীরা। গত বছরের 5 জুলাই ছিল শুক্রবার। এই দিন মাঠ পর্যায়ে কোনো কর্মসূচি ছিল না শিক্ষার্থীদের, ফলে শাহবাগ ও টিএসসি চত্বর ছিল কার্যত ফাঁকা। আন্দোলনের সমন্বয়করা জানান, তবে এটিও ছিল আন্দোলন চালিয়ে যাওয়ার একটি কৌশল। এই দিন আন্দোলনকারীরা অনলাইন ও অফলাইনে তাদের দাবির পক্ষে নানা প্রচারণা চালাতে থাকেন। দাবির পক্ষে জনমত তৈরির কাজ চলে। এই দিন রাজপথে কর্মসূচি না দেওয়ার আরও একটি কারণ ছিল বলে জানান সমন্বয়করা। টানা আন্দোলনে যাতে আন্দোলনকারীরা অসুস্থ হয়ে না পড়েন, সে কারণেই ছিল এমন কর্মসূচি। কেন্দ্রীয় সমন্বয়করা এই দিন আন্দোলনের নতুন করে যুক্ত হওয়া সমন্বয়কদের সাথেও আলোচনায় বসেন। পরবর্তী কর্মসূচি নিয়েও আলোচনা হয় এই দিন। আমরা একটা কর্মসূচি যখন সফল করে হলে ফিরতাম বা বাসায় ফিরতাম, তখন কিন্তু আমাদের মনে হতো যে পরবর্তী কর্মসূচিতে কি আসলে মানে শিক্ষার্থীরা আসবে, এই যে একটা প্রশ্ন থাকতো মাথায়। যে কারণ আমি অনেক বেশি টায়ার্ড এবং যারা এসেছিল তারাও অনেক টায়ার্ড, সারাদিন অনেক রোদ ছিল, অনেক হয়তো বৃষ্টিতে ভিজেছি আমরা। তো তখন আমাদের ওগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের পরবর্তী দিনের কর্মসূচি কিন্তু আমাদের দিতে হতো, যে যাতে তাদেরকে কানেক্ট করতে পারে এবং তারা যাতে একটু সফট মনে করে যাতে তারাও আবার আসে। দুজনে কৃষক, শস্য উৎপাদনে ভূমিকা কম নয় কারোরই, কিন্তু মজুরিতে বিস্তর ফারাক। নারীরা পুরুষদের থেকে অর্ধেকেরও কম মজুরি পাচ্ছেন। এমন তথ্য আপনাকে অবাক করলেও ফসলের মাঠে বছরের পর বছর ধরে এই বৈষম্য যেন পরিচিত দৃশ্য। এই মজুরি নির্ধারণে নেই কোনো জবাবদিহিমূলক কর্তৃপক্ষ। নিজের নামে জমি না থাকা কিংবা স্বামীর জমিতে কাজ করার কারণে নারীদের মিলছে না কৃষিকাজে শ্রমের সঠিক মূল্যায়ন। জামালপুর ঘুরে এসে অবহেলিত কিষানীদের কথা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি, আর ছবি তুলেছেন লুৎফর রহমান। ভোরের আলো ফোটার আগে ঘুম থেকে উঠে গেরস্তের অর্ধেক কাজ শেষ করেই ক্ষেতের পথে পা বাড়ান পারুল। দিনে একটানা কৃষি ক্ষেতে কাজ করতে হয় 8 থেকে 9 ঘন্টা, পারিশ্রমিক মাত্র 300 টাকা, যার বিপরীতে পুরুষ কৃষক পান 700 থেকে 800 টাকা। সকাল 7:30 থেকে বিকাল 5টা পর্যন্ত আর কি, আসর আজান দেওয়া পর্যন্ত কাজ করি। কিন্তু একজন পুরুষ মানুষ এই কাজ করে মজুরি পায় আপনার 700 টাকা, আর আমরা মহিলা মানুষ এই কাজের মজুরি পাই মাত্র 250 টাকা কিংবা 300, এর বেশি আমরা পাই না। কম মজুরির এই বৈষম্যকে নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন পারুলের মতো নারী কিষানীরা। পারিশ্রমিক নিয়ে কেউ কেউ পুরুষের সাথে মাঝে মাঝে তুলনা করেন, বাকিদের সে ধারণাও নেই। পুরুষদের মজুরি দেয় 700 টাকা, আমাদের মজুরি দেয় 300 টাকা। আমরা বুঝি না, কাজ তো আমরা এক সমানই করি, বরঞ্চ পুরুষের চেয়ে মহিলারাই কাজ আরো বেশি করে। স্বামীর নামে জমি কিংবা অন্যের জমিতে কাজ করার ফলে সরাসরি কৃষি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন অধিকাংশ নারী। কাজ আমরা সবই করি, কিন্তু নিজের করি মানুষের করি, কিন্তু কাঙ্গরে কামের কোনো মূল্য নাই, 300 টাকার উপরে দেন। নামে মাত্র কিছু প্রকল্পে নারী কৃষকদের অন্তর্ভুক্ত করা হয়, অথচ নারীরা পুরুষের মতো একই কাজ করছে ফসলি জমিতে। কৃষি কর্মকর্তাদের প্রশ্ন করা হলে দায়সারা উত্তর মেলে। নারীদের কিন্তু নিজস্ব ক্ষেত্রে তাদের এগিয়ে আসতে হবে এবং তাদের শুরুটা করতে হবে তাদের ঘর থেকে। তার অন্যের জমিতে শ্রমিক হিসেবে না কাজ করে তার নিজের ঘরে কিন্তু স্কোপ রয়েছে এবং পদ্মাসীন কার্যক্রম আমরা বাড়িয়েছি আগের চেয়ে আর কি, এখন যেহেতু নারীরা আগ্রহী হয়েছে আর কি।
যাদের জমিতে নারীরা কৃষক হিসেবে কাজ করছেন তাদের যুক্তি শারীরিকভাবে নারীরা পুরুষের সমকক্ষ নয়, তাই মজুরিও এক হবে না। ছেলেটার বাড়তি ছেলে মানুষ বস্তা দেওয়া পাবো, এই জন্য ছেলের বাড়তি, মানে ভারী কাজ ছেলেদের করার, এই জন্য ছেলেদের মজুরি বাড়তি। ছেলেগুলো কষ্টটা বেশি হয়, মেয়েদের কষ্টটা কম হয়, এই জন্য এলা পার্থক্য। দেশের প্রায় প্রতিটি নারী কৃষকের একই চিত্র। এমন দুর্দশা ফুটিয়ে তোলার কোনো চেষ্টাও নেই কারো, ফলে বৈষম্য দূরে দায়িত্বশীলদেরও নেই কোনো মাথা ব্যথা। ফলাফল, নারীদের শ্রমের মূল্যায়ন যোগ হচ্ছে না অর্থনীতিতে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, দেওয়ানগঞ্জ, জামালপুর। দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র, যা ৫ আগস্ট আবারও প্রমাণিত হয়েছে। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন। বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের কথা জানে জনগণ, তবে দীর্ঘ সময় শাসন করলেও দেশে কখনোই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি দলটি। এ সময় জিয়াউর রহমান সম্পর্কে বলেন, সাবেক রাষ্ট্রপতি সব ক্ষেত্রে জাতীয়তাবাদী নীতির কথা রেখেই দেশ এগিয়ে নিয়েছিলেন। আওয়ামী লীগ কি করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি কি করেছিল, বা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করে বিএনপি তৈরি করেছিলেন, সেই কথাগুলো উপলব্ধি করতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের পেছনে যে কনসেপ্ট, সেই কনসেপ্ট উপলব্ধি করতে হবে। আওয়ামী লীগ জাতীয় সংসদের ভিতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল। বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে একথা বলেন তিনি। উপদেষ্টা রিজওয়ানা বলেন, 3-0 তত্ত্ব অনুসরণ করলে তা মুসলিম বিশ্বে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, দুর্গত মুসলিমদের যথেষ্ট সহায়তা করা যাচ্ছে না। অংশ নেওয়া উদ্যোক্তারা বলেন, এটি শুধু সম্মেলন নয়, এটি একটি আন্দোলন। মুসলিম বিশ্ব সামাজিক ব্যবসার মাধ্যমে আরও ন্যায়ভিত্তিক এবং টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। We really have to unite, understand each other, communicate better, define all the 15 countries together, all the other Muslim countries together, and the Muslim community living everywhere in the world. প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ইন্তেকাল করেছেন। সকাল 9টায় গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। বর্তমানে তার মরদেহ একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে আগামী সোমবার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্বজনরা। 111 সরকারের আমলে নবম সংসদ নির্বাচন পরিচালনা করেন এটিএম শামসুল হুদা। 1966 সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি এবং পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে। 2000 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। 7 তারিখে আসবে, টাইম আমি এখনো জানি না, তো আসলে তারপরে জানা যায়, ডিসাইড করবো আমরা। আজকে সকালে উনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। আমরা সাথে সাথে হাসপাতালে নিয়ে আসছি, কিন্তু এখানে ডাক্তার ওনাকে ব্রট ইন ডেড ডিক্লেয়ার করেছেন। গুলশান সোসাইটি মসজিদে ওনার জানাজা হবে আগামী সোমবার সন্ধ্যা 7টার বাদ মাগরিব। অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সাথে জাতিকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন। আল্লাহ তার রুহের মাগফিরাত করুন। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের ৫ম মৃত্যুবার্ষিকীতে 7 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুরে গাজীপুরের শফিপুরে যমুনা গ্রুপের স্পিনিং ডিভিশনের প্রশাসনিক ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্পিনিং ডিভিশনের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক এজাজ আহমেদ, সিনিয়র মহাব্যবস্থাপক প্রশাসন লিয়াকত হোসেন সহ কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বুকে কালো ব্যাজ ধারণ করে 1 মিনিট নীরবতা পালনের পর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 2020 সালের 13 জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই শিল্পোদ্যোক্তা ও মুক্তিযোদ্ধা।
অশান্ত পাহাড়ে ফিরছে স্বস্তির সুবাতাস। দুর্গম অঞ্চল বরাবরই সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্য। গত ১.৫ দশকে ৫২৬ জন নিহত এবং ১২৫০ অপহরণই বড় প্রমাণ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল বাড়ায় পাল্টাচ্ছে চিত্র। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে ধারাবাহিক প্রতিবেদনের শেষটিতে বাকিটা জানাবেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। হত্যাকাণ্ড, গোলাগুলি, অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রায় অশান্ত হয়ে ওঠে পাহাড়ি জনপদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘাতে জড়ায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো। পরিসংখ্যান মতে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩ পার্বত্য জেলায় অন্তত ১,২৫৩ জন অপহরণ এবং ৫২৬ জন পাহাড়ি বাঙালির প্রাণ গেছে এদের হাতে, যার বেশিরভাগেরই বিচার হয়নি। ৩ পার্বত্য জেলার দুর্গম অনেক এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। যেতে পারত না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও, আতঙ্কে থাকতেন স্থানীয়রা। সেখানেই অনেকটা স্বস্তি ফিরিয়েছে নবনির্মিত সীমান্ত সড়ক। আমরা তো এখন স্বাধীনভাবে চলাফেরা করি, এখানে কোনো ঝামেলা বা কোনো কিছু হয় না। এখানে স্বাধীনভাবে চলাফেরা করি, যেদিকে ইচ্ছে সেদিকে যাই। সেনাবাহিনী আছেন, ওরা আমাদেরকে মানে নিরাপত্তা দিতেছে, তো আগের সাথে আমরা অনেক নিরাপদে আছি এখন। শুধু সন্ত্রাস দমন নয়, মানব পাচার, মাদক চোরাচালান ও সীমান্ত রক্ষার কাজেও সুবিধা প্রাপ্তির কথা বলছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তার পার্সপেক্টিভে এটার একটা বিশাল অগ্রগতি হয়েছে। চোরাচালান বা অন্যান্য যেই অস্থিতিশীল কার্যক্রম যারা বিভিন্ন গোষ্ঠী চালিয়ে থাকে, তাদেরকে এই সমস্ত কার্যক্রম চালাতে বাধা প্রদান করছে। এই সড়ক অবশ্যই পাহাড়ের যে নিরাপত্তা যেটা রয়েছে, সেই নিরাপত্তা আরও সুরক্ষিত করবে। আমার দেশের সার্বভৌমত্ব যে শব্দটা রয়েছে, সেই সার্বভৌমত্বটা আমরা সঠিকভাবে এই জায়গাটাকে আমরা প্রয়োগ করতে পেরেছি। সড়কটির ইতিবাচক প্রভাব দৃশ্যমান বলছেন বিশ্লেষকরাও। মিলিটেন্ট বলেন বা সেখানে ইনসার্জেন্ট বলেন, তারা কিন্তু তাদের কাজে তারা চেষ্টা করবে, কিন্তু কথা হচ্ছে আমার যে ক্যাপাবিলিটিস, আমার যে সামর্থ্য আছে, সেই সামর্থ্যের সামনে তারা তখন আর দাঁড়াতে পারবে না। তখন আপনার ডমিনেশন বেড়ে যাবে, আপনার যাতায়াত বেড়ে যাবে, তখন এগুলি অটোমেটিক্যালি নিউট্রালাইজ হয়ে যাবে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, বান্দরবান। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নতুন দল গঠনের ইঙ্গিত জোরদার করলেন ধনকুবের ইলন মাস্ক। থার্ড পার্টির নাম হবে আমেরিকা পার্টি। জনগণের সমর্থনের বিষয় জানতে নিজেই জরিপ আয়োজন করেছেন সামাজিক মাধ্যম এক্সে। জানিয়েছেন মার্কিন কংগ্রেসে 2 দলের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চান তিনি। এক্সের ভোটাভুটিতে মাস্কের আমেরিকা পার্টি গঠনের পক্ষে রায় দিয়েছে বেশিরভাগ নেটিজেন। 2024-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে র্যালিতে যোগ দিয়ে ভোট চাওয়া কিংবা তহবিলে মোটা অঙ্কের ডলার চাঁদা দেয়া রিপাবলিকান নেতার পরম বন্ধু হয়ে পাশে ছিলেন ধনকুবের ইলন মাস্ক। জয়ের পরও ছিলেন প্রেসিডেন্টের ছায়াসঙ্গী হয়ে। দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পাশাপাশি মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে প্রেসিডেন্টের প্রতিটি সিদ্ধান্তে তার প্রভাব নজর এড়ায়নি। বিভিন্ন বিতর্কিত ইস্যুতে পরস্পরের অন্ধ সমর্থন আর সাফাই গেয়েছেন দুজনই। তবে মার্কিন প্রশাসনে 130 দিনের দায়িত্ব পালন শেষে মাস্কের ওভাল অফিস ছাড়ার পরপরই যেন রীতিমতো শত্রু বনে গেলেন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। প্রেসিডেন্টের কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত বিলকে কেন্দ্র করে তুঙ্গে পৌঁছায় তিক্ততা। 1 মাস ধরে চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ আর পাল্টাপাল্টি বাক্যবাণ। ব্যাপক উত্তেজনার মধ্যেই গেল সপ্তাহের শেষে মার্কিন কংগ্রেসে পাশ হয় ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল। আগে ইঙ্গিত দিয়েছিলেন বিলটি পাশ হলে নতুন দল গঠন করবেন মাস্ক। শুক্রবার প্রেসিডেন্টের স্বাক্ষরের পর সামাজিক মাধ্যম এক্সে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন মাস্ক। জনগণের মতামত জানতে নিজেই চালু করলেন পোল। খোঁচা মেরে জানতে চাইলেন 2 দলীয় ব্যবস্থা থেকে মার্কিনিরা মুক্তি চান কিনা, আমেরিকা পার্টি গঠন করা উচিত কিনা। 6 ঘন্টা বাকি থাকতেই 64% বেশি ভোট পড়েছে মাস্কের আমেরিকা পার্টি গঠনের পক্ষে। আরেকটি পোস্টে মাস্ক বলেন, থার্ড পার্টি গঠনের টার্গেট হবে হাউস ও সিনেটের প্রতিযোগিতাপূর্ণ কয়েকটি আসন।
এছাড়া বিলের বিরোধিতা জানিয়ে কেন্টাকির সিনেটর র্যান্ড পলের একটি এক্স পোস্টও শেয়ার করেন শতভাগ সমর্থনের ইমোজি দিয়ে। এরই মধ্যে একটি জরিপ পরিচালনা করেছে কোয়ান্টাস ইনসাইট। সেখানে 40% মার্কিনই মাস্কের থার্ড পার্টি গঠনকে সমর্থনের কথা জানান, 38% বিরোধিতা, আর বাকি 22% নিশ্চিত নয়। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার পর বহুল আলোচিত কর ও ব্যয় সংকোচন বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটিকে আইনে পরিণত করার মাধ্যমে বিশেষভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন তিনি। ট্রাম্পের দাবি, এটি ইতিহাসেরই সবচেয়ে বড় বিল, যেখানে বিবেচনা করা হয়েছে সবার স্বার্থ। এবারে স্বাধীনতা দিবস যেন অন্যান্য বছরের চেয়ে বেশি আনন্দের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। বিশেষ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্বাক্ষর করেছেন বহুল আলোচিত বিগ বিউটিফুল বিলে। সইয়ের পর বিলটি পাশ করার জন্য তাকে একটি হাতুড়ি উপহার দেন হাউস স্পিকার মাইক জনসন। তা ব্যবহার করে বেশ উচ্ছ্বসিত দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাধীনতা দিবসের মধ্যে আইনে পরিণত করবেন কর ও রাষ্ট্রীয় ব্যয় সংক্রান্ত এ বিল। বিশেষে দিনটিতেই এতে স্বাক্ষরের মাধ্যমে রক্ষা করলেন সেই আশ্বাস। তবে প্রশ্ন, এ আইন কতটুকু সুফল বয়ে আনবে সাধারণ মার্কিনীদের জন্য? নতুন এ আইনের মাধ্যমে কর্পোরেশন বা বড় কোম্পানিগুলো স্থায়ীভাবে পাবে কর ছাড়, যা তাদের ব্যবসা আরও বাড়াতে সহায়তা করবে। নানাভাবে উপকৃত হবে উচ্চ আয়ের মার্কিনীরাও। অন্যদিকে বিশাল কাটছাঁটের শিকার হবে মেডিকেড ও ফুড স্ট্যাম্প প্রোগ্রামগুলো, যা সাধারণত নিম্ন আয়ের মানুষদেরই সেবা দিয়ে থাকে। তারপরও মার্কিন প্রেসিডেন্টের দাবি, সকলের স্বার্থ বিবেচনা করেই তৈরি করা হয়েছে বিলটি। ইতিহাসের সবচেয়ে বড় বিল এটি। কেউ চিন্তাও করেনি এটি পাশ করানো সম্ভব হবে। এই বিলের মাধ্যমে সবাই কিছু না কিছু পেয়েছে, তাই আমার পছন্দ হয়েছে এটি। ট্রাম্প আরও দাবি করেন, নতুন এই আইন সম্পর্কে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাটরা বলছে বিলটা খুবই বিপজ্জনক, যেন এর কারণেই সবাই মারা পড়বে। কিন্তু বাস্তবতা একদম উল্টো। এই বিলের কারণে মানুষ বাঁচবে, মরবে না। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ডেমোক্র্যাটরা। ট্রাম্প কর ও ব্যয় সংক্রান্ত বিল উত্থাপনের পরই এর বিপক্ষে অবস্থান নেয় ডেমোক্র্যাটরা। বেশ কয়েকজন রিপাবলিকানও এর বিরোধিতা করে। এমনকি মার্কিন প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে বিলটির বিরুদ্ধে ভোট দেন সরকার দলেরই দুজন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ইসরায়েল ও হামাস ইতিবাচক সাড়া দেওয়ার পর আলোচনায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। ট্রাম্প এগ্রিমেন্ট হিসেবে পরিচিতি পাওয়া 60 দিনের এই প্রস্তাবে কি আছে? বিভিন্ন আরব মিডিয়া বলছে, চুক্তির আওতায় মুক্তি পাবেন 10 ইসরায়েলি, ফেরত দেওয়া হবে 18 মরদেহ। প্রথম দিন থেকেই শুরু হবে স্থায়ীভাবে সংঘাত বন্ধের আলোচনা। নির্বিঘ্নে উপত্যকায় প্রবেশ করবে ত্রাণ, বন্ধ হবে ইসরায়েলি পদাতিক বাহিনীর সব ধরনের সামরিক তৎপরতাও। 21 মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। পাকিস্তান, ভারত, ইরান, ইসরায়েল সংঘাত বন্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু করেন গাজার যুদ্ধের ইতি টানার তৎপরতা। তার প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছে ইসরায়েল ও হামাস দুপক্ষই। এর আগে কয়েক দফা শান্তি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দেখা যাচ্ছে আশার আলো। আন্তর্জাতিক মহলে ট্রাম্প এগ্রিমেন্ট হিসেবে পরিচিতি পাওয়া এই প্রস্তাবের শর্ত প্রকাশ করেছে বিভিন্ন আরব গণমাধ্যম। প্রকাশিত তথ্য অনুযায়ী 60 দিনের যুদ্ধবিরতির চুক্তি হলেও প্রথম দিন থেকেই স্থায়ীভাবে সংঘাত বন্ধের আলোচনা শুরু হবে। এ বিষয়ে ইসরায়েলের আন্তরিকতার নিশ্চয়তা দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে 58 জিম্মির 10 জনকে, পাশাপাশি ফেরত দেওয়া হবে 18 জনের মরদেহ। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবে ফিলিস্তিনিরা। চুক্তি কার্যকর হওয়ার পরই গাজায় সব সামরিক তৎপরতা বন্ধ করবে ইসরায়েলের পদাতিক বাহিনী। এছাড়া প্রতিদিন অন্তত 10 ঘন্টা বন্ধ থাকবে বিমান বাহিনীর নজরদারি। জিম্মি মুক্তির দিন বন্ধ থাকবে তা 12 ঘন্টা। গাজায় নির্বিঘ্নে প্রবেশ করবে পর্যাপ্ত ত্রাণ। জাতিসংঘ, রেড ক্রিসেন্ট সহ অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে বিতরণ করা হবে এসব সহায়তা। জিম্মি বিনিময়ের প্রথম দিন উত্তর গাজা ও নেতজারিম করিডোরে সেনা মোতায়েন করবে ইসরায়েল। পরের ধাপের বন্দি বিনিময়ের দিন সেনা থাকবে দক্ষিণাঞ্চলে। চুক্তির 10ম দিন সব জিম্মির তথ্য ও শারীরিক অবস্থার বিস্তারিত জানাবে হামাস। ইসরায়েলও দেবে ফিলিস্তিনি বন্দীদের তথ্য। স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ছাড়া হবে অবশিষ্ট জিম্মিদের। আগেরবার বিতর্ক তৈরি হওয়ায় এবার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই মুক্তি দেয়া হবে বন্দীদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।